পর্ব ইতিমধ্যে শেষ হয়েছে। প্রার্থীরা কেউ রয়েছেন যেখানে ইভিএম মেশিন রয়েছে, সেই পাহারা কেমন হয়েছে সেটা দেখতে, কেউ বা রয়েছে একটু বিশ্রামে। আমরা সরাসরি কথা বলে নেব চুঁচুড়ার বিধানসভার প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সাথে। দাদা, কেটিভি বাংলা স্বাগত। দাদা, ভোট পর্ব তো শেষ হলো, কিভাবে কাটছে এবার? কাটছে বলতে এবার ইন্টারনাল তো কাজকর্ম থাকে, ধরুন ফর্ম 17C কালেক্ট করা, পোলিং এজেন্টদের সাথে মিটিং করা, আর তারপরে হচ্ছে বিভিন্ন জায়গাতে এজেন্টদের থেকে রিপোর্ট নেওয়া, কেমন ভোট হলো, কি মনে হচ্ছে, আমাদের পক্ষে কতটা ভোট পড়বে, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত রিপোর্ট নেওয়া, অ্যাজাম্পশন করা, অ্যানালিসিস করা, এই সমস্ত করেই তো আপাতত কাটবে। প্লাস হচ্ছে স্ট্রং রুম পাহারায় যারা রয়েছে তাদের সাথে মিট করা, এইভাবেই মোটামুটি কাটছে আপাতত। দাদা, কালকে দেখা গেছে চুঁচুড়ো শহরের বিভিন্ন অলিগলিতে আপনি ছুটে গেছেন অভিযোগ পাওয়ার সাথে সাথে। কি মনে হচ্ছে, সামরিক বাহিনী কি অত্যাধিক বেশি পরিমাণে কি প্রোটেক্ট দিতে কি খারাপ কিছু করলো? ওদের তো প্রোটেকশন দেওয়া কাজ ছিল না, ওদের মানুষকে ভয় দেখানো কাজ ছিল। ওদের মানুষকে ভয় দেখানোটা কাজ ছিল। তা সাধারণ মানুষের বাড়ির সামনে দিয়ে এরকম পাকিস্তানের সাথে যুদ্ধ যখন হয়েছে গাড়ি যায়, ওরকম গাড়ি যদি যায়, আপনি বলুন না কোন মানুষটার ভালো লাগে দেখে? আর সবচেয়ে বড় কথা, আপনি তো দীর্ঘদিন সাংবাদিকতা করছেন, আপনি বলুন না চুঁচুড়ায় কোনোদিন অশান্তি হয় নির্বাচনের সময়? এখানকার মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দেন। তো এবারও তো সেটাই হয়েছে। কোথাও কি কোনো কোনো আমাদের কোনো বিরোধী দল অভিযোগ করেছে যে দেবাংশুরা বা তৃণমূল কংগ্রেস এইটা এখানে এইটা ভুল করেছে, কোনোটা ভুল করেছে? কেউ তো বলেন। আমরাও তো বিরোধীদের বিরুদ্ধে কোনো অভিযোগ করিনি। তো বিরোধীরা ইনঅ্যাক্টিভ ছিল, তাদের হয়ে অ্যাক্টিভিটি দেখিয়ে গেছে অমিত শাহের বাহিনী। অর্থাৎ তৃণমূল ভার্সেস অমিত শাহের বাহিনী নির্বাচন হচ্ছে। অমিত শাহের বাহিনীর মধ্যে নির্বাচন কমিশন, আর্মি, নির্বাচন কমিশনার, ইডি, সিবিআই সবটা নিয়ে এবারে ইলেকশন হয়েছে গোটা। তবে আমি বলছি, এই যে বাড়বাড়ন্ত এদের, এগুলো মানুষ দেখেছে। কিছু কিছু লাইনে দাঁড়িয়ে মানুষকে আমরা এরকম কথা বলতে শুনেছি যে এখনই যদি এই কাণ্ড করে বেড়ায়, ক্ষমতা এলে কি করবে? হ্যাঁ, মহিলাদেরকে লাঠি উঁচিয়ে তারা করছে পুরুষ উত্তরপ্রদেশ বিহার থেকে আসা বাহিনী। আপনি কল্পনা করুন না, যেটা আমরা কল্পনা করতে পারি। আমাদের কোনো বাঙালি লোক একটা গিয়ে উত্তরপ্রদেশে গিয়ে লাঠি উঁচিয়ে ওখানকার মহিলাদের তারা করবে, তারপর সে সুস্থ থাকবে? আপনি বলুন না। এখানে সেটা ওরা করতে পারছে কেন? মাথায় অমিত শাহের হাত আছে। আর আমরাও মেনে নেবো এগুলো? বাংলার মানুষ মেনে নেবে? আপনি কি মনে করেন ওই জিনিসগুলো দেখার পর যারা লাইনে দাঁড়িয়ে ছিল তারা ভিতরে গিয়ে কোন বোতামটা টিপবে? তা আমরা জানি মানে বিজেপিকে একদম সমূলে উৎপাটন করার নির্বাচন হয়েছে এটা। দাদা, প্রচুর মানে হুগলিতে পোল হয়েছে 92 পয়েন্ট সামথিং। এটা কিসের ফল? কি মনে করছেন, এত ভোট কেন মানুষ? দেখুন, একটা কথা তো সত্যি যে এবার টোটাল ভোটার কমেছে। টোটাল ভোটার কমলে নর্মালি আগে ধরুন 10 জনের মধ্যে 4 জন ভোট দিত, সেটা 40%। আর এখন 8 জনের মধ্যে 4 জন ভোট দিচ্ছে, তো হয়ে গেল 50%, তাই না? তো ফলে ভোট একই সংখ্যক লোক দিচ্ছেন, কিন্তু পার্সেন্টেজটা বেশি দেখাচ্ছে। তার কারণ টোটাল ভোটার কমেছে, কিন্তু তারপরেও কিছু মানুষ এক্সট্রা ভোট দিয়েছে। মানে আপনি যদি নিউমেরোলজিক্যালি শুধু সংখ্যায় দেখেন, টোটাল ভোট সংখ্যা পার্সেন্টেজে না গিয়ে, তাহলে দেখবেন 21-এর চেয়ে কিছু বেশি মানুষ ভোট দিয়েছে। এবার বিষয়টা হচ্ছে, আপনার কি মনে হয় এত সংখ্যক মানুষ কেন এক্সট্রা ভোট দিল? এটা কি এসআইআর আতঙ্ক? অ্যাবসলিউটলি তাই। যে আমি যদি এবার ভোটটা না দিই, যদি আমার ভোট কেটে যায়। আর মানুষের মনের মধ্যে একটা ধারণা যে এরা দিল্লিতে থেকে এত নাকানি চোবানি খাইয়েছে, বিহারে নিজেদের রাজ্য বলে লজিক্যাল ডিসক্রিপেন্সি করলো না, আর বাংলায় লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে ম্যাপড হওয়া ভোটারগুলোকে, যাদের ম্যাপড হয়ে গেছিল, শুরুর 58 লাখে যাদের নাম ছিল না, যারা সুস্থভাবে একদম জেনুইন ভোটার, সেই সমস্ত সেরকম 1.5 কোটি লোককে লাইনে দাঁড় করিয়ে হ্যারাস করলো। আমিও দাঁড়িয়েছিলাম, আমার ভাই বোনেরা দাঁড়িয়েছিল। তা আপনার কি মনে হয়, আমি বা আমার ভাই বোনেরা তারা কি দাঁড়ানোতে খুব খুশি হয়েছিলাম? যখন দাঁড়িয়েছিলাম ওই হাতে কাগজ নিয়ে অফিসের সামনে, আশপাশ থেকে যে গাড়ি করে লোকগুলো যাচ্ছিল, আমাদের কতটা বেইজ্জতি ফিল হচ্ছিল বলুন তো? যে মানে সবাই কেমন চোখ তাকিয়ে দেখছে, এটা কি তাহলে ভারতীয় নয়? কতটা এটা খারাপ লাগতে পারে এই দেশের মাটিতে দাঁড়িয়ে। এই যে লাইনে অ্যাক্রস, মানে অ্যাক্রস দ্য সেক্টর, সমস্ত জাতি, ধর্ম, বর্ণ, ক্লাস, অর্থনৈতিক শ্রেণী নির্বিশেষে মানুষকে লাইনে দাঁড়াতে হয়েছে। আপনার কি মনে হয় মানুষ এগুলো ভালোভাবে নিয়েছে? সবাই একটাই কথা ভেবেছে, এরা দিল্লিতে থেকে যদি এই কাণ্ড করে, তাহলে পশ্চিমবঙ্গে আসার পর এরা দাঁত বার করে এরা কতটা ভয়ঙ্কর রূপ দেখাতে পারে। আপনার বিধানসভায় অনেকে আছে বংশ পরম্পরা এখানকার বাসিন্দা, তারা ভোট দিতে পারেনি। কি করবেন? জিতলে কি তাদের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন? একদম, নিশ্চয়ই। আমাদের তো কাজই হবে সেটা। এবং দেখুন, আমাদেরও ধারণা ভোটে হেরে যাওয়ার পর বিজেপির আর বাংলারই ইন্টারেস্ট থাকবে না, তখনই ইলেকশন কমিশনকে ধরে সব বদমাইশি ওরা করবে না। ফলে যাদের নাম কাটা গেছে তাদের সবারটাই প্রায় উঠে আসবে। আমি আপনাকে একটা বলি কথা, একটা হিসাব দেখছিলাম, আপনারা এটা শুনুন।
আপনারা এটা শুনলে বুঝবেন কি পরিমাণ বদমাইশি হয়েছে। অঙ্কটা হচ্ছে, ট্রাইব্যুনালে আবেদন করেছিল, মানে যে আবেদনগুলো জমা পড়েছিল তার মধ্যে 1468 জন তাদের নাম যোগ হয়েছিল, বাদ গেছিল 6 জন, তাই তো? তাহলে 1468 প্লাস 6 করুন, 69, 70, 71, 72, 73, 74, তারপরে 1474 জন টোটাল আবেদন, মানে আবেদনকারী 1474 জনের মধ্যে 1468 জন পাস করেছে, 6 জন ফেল করেছে। পার্সেন্টেজে কত দাঁড়ায় বলুন তো? 99.59। এটাকে আপনি 27 লাখে ফেলে দেখুন, কত লোকের পাস করে যাওয়ার কথা। এই লোকগুলোকে তো ডিলিট করেছিল যারা পাস করলো আজকে, তার মানে এই লোকগুলো তো ভুল কারণে ডিলিটেড। এরকম গোটা রাজ্য জুড়ে তার মানে যে 27 লাখ ডিলিটেড, তার মধ্যে আপনি 1 লাখ আপনি তাও বাদ দিন, হচ্ছে 26 লাখ উঠে আসতো। এই 26 লাখ মানুষ ভোট দিতে পারতো। দিদি যখন শুরুর দিন থেকে বললেন যে একজনের ন্যায্য ভোটারের নাম বাদ যেন না যায়, ওদের উদ্দেশ্য এটা, তখন তো অনেকেই বিশ্বাস করেননি সে কথা। আজকে তো সত্যি প্রমাণ হলো। তো এই যে মানুষগুলো যদি 99% অ্যাকুরেসির সঙ্গে তারা পাশ করতে পারে, তা আমার ধারণা বাকিরাও কেন পারবে না? এটা ভোটের আগে যদি এতজন পাশ করতে পারে, ভোটের পরেও পারবে না। আমরা তাদের হেল্প করবো। তৃণমূলকে আটকানোর জন্যই কি এটা? একদম তাই। এইটা তো মানে, আপনি সাংবাদিক হয়তো তাই প্রশ্নটা আমায় করছেন অফিসে, কিন্তু আপনিও ভালো মতো জানেন, আমার বলে দেওয়া দরকার নেই। এই লোকগুলোর মধ্যে তো বিজেপিও অন্য অন্য ইয়ে থাকতে পারে। বাংলার মানুষ তো তারা, বাংলার মানুষ তো। মমতা বন্দ্যোপাধ্যায় কি একা তৃণমূল কর্মী, তৃণমূল সমর্থকদের জন্য মুখ্যমন্ত্রী হয়েও কালো পোশাক গায়ে পরে সুপ্রিম কোর্ট ছুটেছিলেন? নয়তো। এটাই বুঝতে হবে আমরা কি বলি। যে লড়ছে সবার ডাকে সেই জেতাবে বাংলা মাকে। এই বাংলা ইনক্লুড সিপিএম, বিজেপি, তৃণমূল, হিন্দু, মুসলিম, বড়লোক, গরিব, বেটে, লম্বা, মোটা, রোগা, এভরিওয়ান। দাদা জয় নিয়ে কতটা আশাবাদী? 200%। আমরা জিতছি, ব্যবধানটার দিকে নজর থাকবে। চুচুড়া কি ব্যবধান করবে, কি মার্জিন হতে পারে? দেখুন, আমি সব জায়গায় যে কথাটা বলছি, যদি সুপার কনজারভেটিভ হিসাব করি, মানে আমি বিজেপি নেতা হিসাবে যদি হিসাব করি তৃণমূল কত ভোটে জিততে পারবে, তাহলে যে মেন্টালিটি নিয়ে হিসাব করা উচিত, তাতেও দাঁড়াচ্ছে হচ্ছে 8,000 থেকে 12,000 মিনিমাম কনজারভেটিভ। যদি অ্যাভারেজ হিসাব করি, না তৃণমূল না বিজেপি, সব দিক ভাবলাম, ভালো দিকেও এসছে, খারাপ দিকে এসছে, বা কোনো দিকে আসেনি, তাহলে 13 থেকে 17,000। আর তৃণমূলের একজন কর্মী হিসাবে, একজন প্রার্থী হিসাবে গ্রাউন্ডে মানুষের যা রিয়াকশন দেখেছি, সেই রিয়াকশন যদি ইভিএম এ প্রতিফলিত হয়ে থাকে, তাহলে 22,000 প্লাস হবে। কোথায় গিয়ে থামবে বলতে পারছি না। দাদা বিরোধীরা বলছে যে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, কতটা ওই কার্যকরী? চাইটা কেটে দিয়ে আরেকবার বলুন। পাল্টানো দরকার বিজেপির সরকার, দিল্লিতে 29 হবে। তারা বলছে গেরুয়া আবির নেই মার্কেটে। কি করে থাকবে? লোক তোলেই তো নি দোকানদাররা। দাদা এই যে নির্বাচন হয়েছে, আপনি তো অলিগলি ঘুরেছেন, এই যে নির্বাচন মিটে যাওয়ার পর 29 তারিখ থেকে বেরিয়ে গিয়ে আজকে 30 তারিখ সকালবেলা কি করে কাটছে, কি করছেন, আজকে কি মুডে আছেন, কি ওইটাই তো বললাম, আপনি তো ঢুকেই দেখলেন কত ভিড়। বিভিন্ন জায়গা থেকে নেতারা নেত্রীরা এসছেন, তাদের সঙ্গে কথাবার্তা চলছে, ফর্ম 17C কালেকশন চলছে। কাল পরশু করে ইলেকশন এজেন্টদের সাথে, মানে কাউন্টিং এজেন্টদের সাথে মিটিং হবে। যারা আপনার স্ট্রং রুমের পাহারায় বসে আছে তাদের সঙ্গে কমিউনিকেশন রাখা, কোনো সুবিধা হচ্ছে কিনা, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, তাদের যেন কোনো অসুবিধা না হয়, সবটাই মিলিয়ে এখন চলছে। এখন কাজটা, পর্দার আড়ালের কাজটা এখন বেশি চলছে। শরীরের যত্ন নিতে পারেননি এই 1-1.5 মাস, কি বলবেন এখন কি না? দেখুন, খাওয়া দাওয়ার টাইমের আমার কোনোদিনই ঠিক থাকে না, কারণ আমি আজকে নয় প্রার্থী হয়েছি, আমি তো গত 7 বছর ধরে পার্টি হয়ে গোটা রাজ্য জুড়ে ঘুরে বেরিয়ে কাজ করেছি। তখনও এই মিটিং ওই মিটিং, 5টা 6টা 7টা করে মিটিং তো তখনও করেছি 2021। বাজারে বেরিয়ে মাছের, মায়ের হাতের মাছের বড়ার ডিম, মানে মাছের ডিম দিয়ে যে বড়া, তার কথা বলেছেন, বড়ি সেদ্ধর একটা রেসিপি বলেছেন, মানুষের মনে খুব দাগ কেটেছে, বাড়ি ফিরবেন, মেনুগুলো খাওয়ার ইচ্ছা আছে। ইচ্ছা আছে, এবং এখানকার মায়েরাও তো করে খাওয়াবেন আমার বিশ্বাস। আমাকে চুচুড়ায় প্রচারে কতদিন যে কত মা বলেছেন, এই দেবাংশ আমি তো ভিডিওতে দেখেছি, বড়ি বড়ি সেদ্ধর কথা বলেছো, মাছের ডিমের বড়া আমি ভালো বানাই, একদিন এসে খেয়ে যেও। এবার ভোটে জেতার পর আমি মাইকে শুধু একটা ভিডিও করে ছেড়ে দেবো, যারা যারা আমাকে বলেছিলেন মাছের ডিমের বড়া খাওয়াবেন আর বড়ি সেদ্ধ খাওয়াবেন, এটা আমার নম্বর, এটাতে ফোন করে আমাকে নিমন্ত্রণ করুন, আমি গিয়ে গিয়ে খাবো আপনাদের বাড়িতে। আজকে কি মেনু? হ্যাঁ, আজকে আজকে শুধু পাতলা মুরগির ঝোল আর ভাত, ডাল আলু ভাজাও নেই, কারণ যে মাসি রান্না করছিলেন, কাকিমা জেঠিমা রান্না করছিলেন, একজনই তো করছিলেন, তিনি প্রায় 15-20 জন করে ডেলি রান্না করেছেন 1 মাস।
তারও একটু ছুটির দরকার, তারও তো শরীর। তো এই আজকের দিনটা আমরা নিজেরা মিলেই রান্না করে নিচ্ছি সবাই মিলে। ধন্যবাদ আপনাকে। জিত সামনেই, কারণ 4 তারিখ ফল ঘোষণা। মার্জিনটা ঠিক করবেন চুঁচুড়ার জনগণ। আবার কিন্তু নবান্নে হাওয়াই চটি বললেন একদম সরাসরি দেবাংশু ভট্টাচার্য। হুগলির চুঁচুড়া থেকে অমল চক্রবর্তী, কেটিভি বাংলা।